তুমি ওই দরজাটা ভেঙে যাবে দাদা, দরজাটা ভেঙে যাবে, এরকম ভাবে দরজাটা ভেঙে যাবে তো দাদা, একটু সরে দাঁড়ান, একটু সরে দাঁড়ান, একটু সরে দাঁড়ান, একটু সরে দাঁড়ান। এটা তোমার মতো কি করতে যাচ্ছে? এত চুরি করলে তারপরে যাচ্ছে, এত কিছু চুরি ধামারি করার পরও দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? আপনারা যে খরিদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। মহাত্মার চাপকে ঠাল তুলে দিতাম একদম। কি করতে যাচ্ছে? এত চুরি করলে তারপরে যাচ্ছে, এত কিছু চুরি ধামারি করার পরও দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? আপনারা যে খরিদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। মহাত্মার চাপকে ঠাল তুলে দিতাম একদম। ভেঙে যাবে, দরজা ভেঙে যাবে। আমি ঠেলছি না তো। পিছনের লোক কাটাও, সামনের লোক রিপোর্টার আছে, পিছনের লোক কাটাও, সামনে সব কাটাও লোক আছে। এখানে পুলিশের লোক রিপোর্টার। দেখি একটু সাইড হন। আরে ফেললে হবে। একটু সাইড হন তো। রাস্তা ছাড়েন। সাথে সাথে কোন স্তরে তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি বলুন, পুলিশ প্রশাসন বলুন, কোনো চিঠি নোটিশ ওনাকে কেউ করেনি, ডাকেনি কখনো। উনি খুব পিসফুলি ছিলেন ওখানে। হয়তো শাসক দলের একজন ডেপুটি স্পিকার, মন্ত্রী হিসেবে যে ক্ষমতা তার ছিল সেটা চলে গেছিল, কিন্তু স্বাভাবিক জীবনযাপন ওখানে উনি করতেন, সবার সঙ্গে মিশতেন। বাড়ির লোক তো বলছে আমাদের সঙ্গে তো সবার সম্পর্ক ভালো, বিজেপির লোকজন তো অধিকাংশই ওনার ছাত্র, আমার ছাত্র, ওনার দাদারাও শিক্ষক সম্ভবত। তা আমি তাদের পাশে দাঁড়ানোর কথা বললাম যে পুলিশকে একটু সহযোগিতা করুন। আমি ডিজিপি এবং এসপি বীরভূমকে নির্দেশ দিয়েছি, মোবাইল ফোনগুলো যেগুলো উনি ইউজ করতেন সেগুলো যদি পুলিশকে দেন, পুলিশ তদন্ত করে দেখবে যে দুর্নীতিগ্রস্ত কোনো লোকজন উনাকে ভয় দেখিয়েছে কিনা, যে আপনার নাম বলে দেবো, আমরা অমুক করে দেবো। কারণ একটা তো মমতা ব্যানার্জির যে তৃণমূলের যে অংশটা মমতা ব্যানার্জির সাথে আছে, সেই অংশটার সঙ্গে তো উনার দূরত্ব তৈরি হয়েছে। কারণ যে কমিটিটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন নির্বাচনে হেরে যাওয়ার পরে, সেখান থেকে উনি পদত্যাগ করেন এবং তিনি দূরত্ব বজায় রাখার কথা জানিয়েছিলেন যে আমি এই মমতাপন্থী তৃণমূল থেকে আমি দূরত্ব বজায় রাখছি, এবং তিনি তার পদ থেকেও রেজিগনেশন দিয়েছিলেন। স্বাভাবিকভাবে কেউ ব্ল্যাকমেলিং করে থাকতে পারে, এগুলো পুলিশের কাজ দেখবেন, মোবাইল ফোন থেকে যদি কিছু পাওয়া যায়। এক কথায় বলা যায় ঘটনা বেদনাদায়ক। দ্বিতীয় কথায় বলা যায়, আমি বিধানসভায় দাঁড়িয়ে একাধিকবার বলেছি, আমি নামগুলো উল্লেখ করতে চাই না, আমি দু একজনের নামও বলেছি, আপনারা দেখেছেন এমএলএ বিধানসভায়, যে এদেরকে তো আর কেউ দুর্নীতিগ্রস্তও বলবে না এবং এদেরকে জেলে নিয়ে যাওয়ার কথাও বলবে না, এদের বিরুদ্ধে অভিযোগ করিনি। তার ঠিক একইভাবে আশিস বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলা যেতে পারে, একজন শিক্ষাবিদ, সজ্জন রাজনীতিবিদ, তার ফলোয়ার্সদের মধ্যে অনেক বিতর্ক আছে। যেমন রামপুরহাটের বকটুইর ইনসিডেন্ট নিয়ে, ওখানে কারণ সবটা তো ওনাদের নিয়ন্ত্রণে ছিল না, কারণ তৃণমূল কংগ্রেসে
তো সবাই জানেন যে সকলে ছিলেন ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট। মৃত্যু অবশ্যই অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক। মানসিক অবসাদ এবং দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার পর হঠাৎ করে ক্ষমতা থেকে সরকারটা চলে গেছে, অনেকভাবে মানসিক অবসাদে তিনি, আমার যেটা মনে হয়, আমি তো জানি না এই ব্যাপারটা আমার বলা সাজেও না, যে এই মানুষ মৃত্যু অপমৃত্যু অত্যন্ত হতাশার মধ্য দিয়ে আসে এবং মানসিক অবসাদের থেকে আসে। এরম কোনো কিছু হয়তো তার জীবনে ঘটেছিল, সেখানে আশিসবাবু আজ তার পরিবারের সবাইকেই এই দুঃখের মধ্যে রেখে এবং এদেরকে সবাইকেই একটা যন্ত্রণার মধ্যে রেখে চলে যায়। যেভাবে 21শে জুলাই এই চাটনদের সভার দিকে যাচ্ছিলেন আশিস ব্যানার্জি, তো তাকে যেভাবে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, কেউ তো প্রতিবাদ করেনি, ওদের নেতারা তো এসে পাশে দাঁড়ায়নি। একজন মানুষ, বর্ষিয়ান রাজনীতিবিদ এত মনোকষ্টে আছেন যে এইভাবে মৃত্যু হচ্ছে, কই তাদের নেতারা? গোটা বীরভূম তো নাকি ভালো তৃণমূল হয়ে গেছে, গোটা বীরভূম তো চাটন 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 চাটন, কই এই মানুষটার পাশে দাঁড়ালেন না তো? আজ এই মুহূর্তেও তার ফেসবুকে যান, তার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেখানে। কোনোদিন হয়তো উনি চাপ দিয়ে তাকে শিবির বদল করানো গিয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা শব্দ বলেননি। আমাদের কাছে একাধিক সূত্রে খবর আছে উনি কিন্তু চাপের মুখে ওদিকে গিয়েছিলেন। বীরভূমের যারা যারা নিজেদের পাপ বাঁচাতে ওদিকে গেছেন, তারা আশিস বাবুর মতো একটি লোককে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন। উনি দিদির সঙ্গে থাকতে চেয়েছিলেন। এগুলো আসছে, এগুলো পুলিশ খোঁজ নিক সত্যি না মিথ্যা। ফলে আমরা এর পুরোদস্তুর নিরপেক্ষ তদন্ত চাই। পুলিশ প্রশাসনের উপর আমাদের আস্থা নেই, কারণ এই পুলিশই তো দলদাসের কাজ করছে।
এই পুলিশই তো নেতাদের ডেকে ডেকে বলছে অমুক জায়গায় যেতে সুতরাং এই হবে। চার্টার্ড মাফিয়া তার মাফিয়া সিন্ডিকেট কেউ যাতে ছাড় না পায়, এটা একটা আবার বলছি, আশিস ব্যানার্জির মৃত্যু ইনস্টিটিউশনাল মার্ডার, প্রাতিষ্ঠানিক খুন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দেখুন, আমি তো হচ্ছে অথরিটি নই, কিন্তু প্রতিদিন যে ঘটনা ঘটছে, ধরুন আমরা দেখছি আর কি, যে ভোটে হেরে যাওয়ার পর 5 তারিখ থেকে ভাবা যায় একটা অ্যাকাউন্টে 360 কোটি টাকা ঢুকেছে 20 দিনের মধ্যে, এবং যে ধরনের দুর্নীতি সামনে আসছে, আমি তো বললাম অর্গানাইজ লুট, লিগালাইজ প্লান্ডার। ধরুন এই জেলাতেই তো টুলু মণ্ডল, সে এক ঠিকাদার তার বিরুদ্ধে কমপ্লেন করেছে, ক্যামাক স্ট্রিট থেকে ফোন গেছে যে বাড়াবাড়ি করো না টুলুর বিরুদ্ধে। তাহলে এটা গোটা সবাই জানে যে গোটা রাজ্যের টেন্ডার কে বলে দিলে হতো, কারা বলে দিলে হতো। আমি তো এখন মনে করছি আমরা আলোচনা করব সবাই মিলে, আমরা যেমন মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো, পুলিশ প্রশাসনকেও আমরা এই ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাবো, সিআইডির কাছে বা রাজ্য পুলিশের ডিজির কাছেও আমরা লিখিতভাবে এটা জানাবো। কী কারণে হলো, উনি তার নোটে, সুসাইড নোটে অনেক কিছু লিখে গেছেন, কিন্তু আমরা এই মুহূর্তে এই ধরনের কোনো মৃত্যু নিয়ে কোনো রাজনীতি করতে চাইছি না। স্যার, একটা জিনিস যে কুণাল ঘোষ বলেছেন যে তাকে শক্তিগড়ে হেনস্থা করেছে বিজেপি কর্মীরা, একটা ভিডিও পোস্ট করেছেন, এবং এখানে বিজেপি আবার থ্রেট কালচার ফিরিয়ে আনছে বলে তিনি অভিযোগ করছেন। বিজেপি থ্রেট কালচারে বিশ্বাস করে না, বিজেপি থ্রেট কালচারে বিশ্বাস করে না, কিন্তু নেতাদেরও মাঝে মাঝে মনে রাখা উচিত যে তাদের আশেপাশে কারা থাকে। এই ভদ্রলোক আমাদের ডেপুটি স্পিকার সাহেব অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন, আমি বলছি আপনাদেরকে ইন ফ্রন্ট অফ ক্যামেরা, কিন্তু ওনার ভাইপো কি করতেন খোঁজ নিন তো একবার। ভাইপোর নামও অভিষেক। সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেসটা এই ভাইপো রোগে ভুগছে। এই তৃণমূল কংগ্রেসটাকে ভাইপো রোগ থেকে বেরোতে বলুন, দেখবেন কোনো সমস্যা থাকবে না, কোথাও কেউ হেনস্থা করবে না। ভাইপোদের মোহে যদি পড়েন সব যাবে। কংগ্রেস কর্মী খুনে গ্রেফতার তৃণমূল নেত্রী। দেখুন, কংগ্রেসের সাথে নাকাশিপাড়াতে তৃণমূল কংগ্রেসের বহুদিন ধরে মারামারি চলে, শুধু নাকাশিপাড়াতে না, সমস্ত এলাকাটা, ওই এলাকাটা কিছুটা অংশ আপনার মুর্শিদাবাদের অংশ, বীরভূমের কিছুটা অংশ মিলে নাকাশিপাড়া বলুন, ডোমকল বলুন, প্রত্যেকটি জায়গায় মারামারি করছে নিজেদের মধ্যে। দুটোই কংগ্রেস, কোনটা তৃণমূল, কোনটা অন্য কোনো মূল, তো নিজেদের মধ্যে মারামারি করছে। सुबह में खबर आई कि थाना इलाके में ही एक पूर्व विधायक और पूर्व डिप्टी स्पीकर जो रहे हैं माननीय आशीष बनर्जी थी, उनका घर और प्रेमाइज में ही उनकी बॉडी एक रस्सी के साथ झूल रही है। ये इन्फॉर्मेशन मिलने के बाद तुरंत पुलिस घटनास्थल पर गई और उनके परिवार के सदस्य और इंडिपेंडेंट विटनेस की मौजूदगी में देखा गया कि जिस रूम में, जिस घर में, जिस कमरे के अंदर उनकी बॉडी पंखे के साथ झूल रही है रस्सी के द्वारा, वो उसमें 2 दरवाजे हैं, दोनों ही अंदर से बंद थे। तो वीडियोग्राफी करके और विटनेस और परिवार के सदस्यों की मौजूदगी में पुलिस की टीम रूम के अंदर गई। जाने के बाद देखा कि एक पीले रंग की नायलॉन की रस्सी के साथ पंखे के साथ बांध करके उनकी बॉडी झूल रही है। उसको सम्मान पूर्वक और जो लॉ की जो प्रक्रिया है, बॉडी को उतारा पुलिस ऑफिसर ने और उसको पोस्टमार्टम और फर्दर लीगल प्रोसीडिंग्स के लिए हॉस्पिटल भेजा गया। उस बॉडी के बगल में ही वहाँ से एक हैंड रिटन नोट मिले हैं जिसमें लिखा है कि उनकी मृत्यु के लिए कोई जिम्मेवार नहीं है। साइकिल हुसैन को कल गिरफ्तार किया गया और आज सीबीआई अदालत में पेश की। हाँ, मोहम्मद बाजार थाना का जो एक ऑर्गेनाइज क्राइम का केस है, जो बीरभूम जिला पुलिस की एसआईटी इन्वेस्टिगेट कर रही है, उस केस में इन्वेस्टिगेशन करते समय कुछ लीड्स मिले थे, कुछ डॉक्यूमेंट और कुछ लिंकेजेज मिले थे, जिनको वर्कआउट करते समय पुलिस की टीम ने कुछ लोगों से जिज्ञासाबाद किया, उनसे पूछताछ की। पूछताछ में संतोषपूर्वक उत्तर नहीं मिलने पर उनके परिवार के बाकी सदस्यों के साथ पूछताछ की गई। पूछताछ में और संतोषपूर्वक उत्तर नहीं मिलने और कुछ ये सस्पिशियस लगने के बाद उनके घर में सर्च किया गया। सर्च करने के बाद वहाँ पे बहुत सारे कागजात ज़मीन से संबंधित और कुछ कागजात जो उनको मंडल स्टोन प्रोडक्ट प्राइवेट लिमिटेड से लिंक कुछ कागजात मिले, कुछ कैश इंडियन करेंसी मिली और कुछ ज्वेलरी वगैरह मिली, जिसको सर्च एंड सीज किया गया। उनको अरेस्ट किया गया, माननीय अदालत के सामने पेश किया गया। अदालत ने उनको पुलिस हिरासत में भेजा है। इन्वेस्टिगेशन चल रहा है। धन्यवाद।